মুন্নাকে ড্রয়িং রুমে বসা থাকতে দেখে ইভা চিৎকার দিয়ে বলে উঠল, তুমি আবার এসেছো? তোমাকে কতদিন আমি না করেছি আমার বাসার তীর সীমানায় তুমি আসবে না। ইভার কথা শুনে মুন্না কি বলবে কিছুই বুঝতে পারছে না। মুন্না মনে মনে ভাবছিল ইভার বাসায় গেলে হয়তো ইভা তাকে কিছুই বলবে না, কিন্তু না, ইভা মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছে মুন্নাকে। ইভা আবারও বলল, আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আজকের পর কোনোদিন যদি আমার বাসায় তুমি আসো তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। ইভার এমন কথা শুনে মুন্না বলল, দেখো ইভা, তুমি ভুলে যেও না আমাদের একটা ছোট্ট মেয়ে আছে। আমার কথা না হয় বাদ দাও, কিন্তু একবার মেয়েটার কথা তো ভাবো। এত ভাবাভাবির সময় আমার কাছে নেই, দয়া করে তুমি এখন আসতে পারো। ইভার কথা শুনে মুন্না এক পলক ইভার দিকে তাকালো। মুন্না অনেক কিছুই বলতে চেয়েছিল ইভাকে, কিন্তু ইভার মুখে এমন কথা শুনে আর কিছুই বলল না, কারণ মুন্না বুঝতে পেরেছে এখানে কথা বলে কোনো লাভ নেই। তাই মুন্না আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মমিন খান। মমিন খান দরজা খুলতেই রুমে প্রবেশ করলো মুন্না। মমিন খান মুন্নার মলিন মুখ দেখে বলল, কি বললো বৌমা, আসবে না? মমিন খানের মুখে এমন কথা শুনে মুন্না কোনো উত্তর দিতে পারছে না। কি বলবে মুন্না তার বাবাকে? মুন্না মমিন খানের দুই চোখের দিকে চেয়ে আছে। মুন্না মনে মনে ভাবছে, আজ যদি তার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতে পারত তাহলে ভেতরে জমানো সকল কষ্ট একটু হলেও শান্ত হতো। এমন সময় ভেতর থেকে ছোট্ট মেয়ে প্রিয়া দৌড়ে এসে মুন্নার কোলে উঠে বলল, বাবা, মা আসেনি? দাদা ভাই তো বলল তুমি মাকে নিয়ে আসতে গেছো, তাহলে মাকে আনোনি কেন? মুন্না প্রিয়ার মাথায় হাত বুলাতে বোলাতে বলল, তোমার আম্মা অসুস্থ তাই আসেনি। তোমার নানু আর খালা রোশনি তোমার মায়ের সেবা করছে, আমি বলে এসেছি সুস্থ হবার সাথে সাথে যেন তোমার কাছে চলে আসে। প্রিয়া বলল, আচ্ছা বাবা, মায়ের কি আমার কথা মনে হয় না? মুন্না একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ মা, তোমার মা তোমাকে অনেক মিস করছে। প্রিয়া বলল, আচ্ছা বাবা, কাল তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যেও। প্রিয়ার কথা শুনে মুন্না কোনো কথা বলল না। এমন সময় মমিন খান বলল, যা মুন্না, হাত পা ধুয়ে টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। বলে মমিন সাহেব তার বেডরুমের দিকে চলে গেলেন। মুন্না প্রিয়াকে নিয়ে তার রুমের দিকে চলে গেল। ইভা বেডরুমে শুয়ে আছে। এমন সময় রোশনি ইভার রুমে প্রবেশ করে। রোশনি ইভার পাশে বসে বলল, আপু, দুলাভাই ফোন করেছিল। রোশনির মুখে দুলাভাইয়ের কথা শুনে ইভা রাগান্বিত স্বরে বলল, কি? ওই বজ্জাত ছোকরা বেহায়া লোকটা আবারও ফোন করেছে? রোশনি বলল, কি বলছো আপু এসব? মুন্না দুলাভাই তো একটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাছাড়া উনি খুবই স্মার্ট, ভদ্র এবং মার্জিত। তাহলে তুমি দুলাভাইয়ের সাথে এরকম করছো কেন? দেখ রোশনি, তুই এখনো ছোট বাচ্চা, যখন বড় হবি তখন বুঝতে পারবি, এখন এসব ব্যাপারে তো নাক গলাতে হবে না। রোশনি নাছোড়বান্দি, সে আবারও একটু নড়ে চড়ে বসে বলল, আচ্ছা আপু, বাবু ভাই থেকে মুন্না দুলাভাই স্মার্ট না? ইভা রোশনির কথা শুনে আবারও রাগান্বিত স্বরে বলল, তুই এখন এখান থেকে যাবি নাকি আমাকে হাত তুলতে বাধ্য করবি? রোশনি বুঝতে পারলো এখানে আর বেশি সময় থাকা তার ঠিক হবে না, তাই আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। বাবু একটা রেস্টুরেন্টে বসে আছে। এমন সময় ইভা একটা রেস্টুরেন্টে ঢুকে পাশের চেয়ারে বসতে বসতে বলল, সরি বাবু, আসতে একটু লেট হয়ে গেছে। ইটস ওকে। বাবু এটারকে ডাকতে লাগলো। ইভা বলল, কি হয়েছে? আসতে না আসতেই তুমি খাবার অর্ডার করে ফেলতে চাচ্ছ? আসছি, আগে আমাকে একটু বসতে দাও, তারপর না হয় খাবার অর্ডার করো। বাবু বলল, আসলে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তুমিও অনেকটা দেরি করে এসেছো, সবকিছু মিলিয়ে ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে কথা বলি। এমন সময় রেস্টুরেন্টে প্রবেশ করলো মুন্না ও তার ছোট্ট মেয়ে প্রিয়া। প্রিয়া রেস্টুরেন্টে প্রবেশ করে ইভাকে দেখে মামা বলে চিৎকার করে উঠল। ইভা প্রিয়া আর মুন্নাকে দেখে চমকে উঠল। প্রিয়া বাবার কোল থেকে জোর করে নেমে দৌড়ে গিয়ে ইভাকে জড়িয়ে ধরল। ইভা কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, বাবু, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। বাবু একটা হাসি দিয়ে বলল, নো প্রবলেম। এটা কি তোমার বাচ্চা? ইভা মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। বাবু বলল, মেয়েটা তোমার মতো সুন্দরী হয়েছে, দোয়া করি অনেক বড় হোক জীবনে। ইভা বলল, ঠিক আছে বাবু, তুমি একটা মিনিট বসো, আমি প্রিয়াকে ওর বাবার কাছে দিয়ে আসি। বলে প্রিয়াকে নিয়ে মুন্নার দিকে এগিয়ে আসলো ইভা। আই এম এক্সট্রিমলি সরি ইভা, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এই রেস্টুরেন্টে আছো। মেয়েটা কাল থেকে বায়না ধরেছে বাহিরে খাবে, তাই নিয়ে আসলাম। ইভা বলল, হয়েছে, এবার এখান থেকে সোজা বের হয়ে যাও প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে আর ফলো করো না কখনো কোনোদিন। বলে প্রিয়াকে মুন্নার কোলে দিতে চাইল ইভা, কিন্তু প্রিয়া যাবে না বলে কান্না করতে লাগলো। মুন্না প্রিয়াকে কোলে নিয়ে বলল, ইভা, এখনো সময় আছে, তুমি যা করছো এর জন্য তোমাকে অনেক বড় ধরনের মাসুল দিতে হবে। ইভা ধমক দিয়ে বলল, দেখো মুন্না, বাইরে মানুষ দেখছে, তুমি কেন আমাকে ব্লেম দিচ্ছ? প্রিয়া কান্না করতে করতে বলল, মা, আমি তোমার সাথে যাবো। মুন্না বলল, আমার সোনামণিটা, তোমাকে নিয়ে আমি চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখাতে নিয়ে যাব, ভুলে গেছো? প্রিয়া বলল, না, আমি এসব দেখবো না, আমি মায়ের সাথে যাব। মুন্না আবারও ইভার দিকে চেয়ে বলল, প্লিজ, এই ছোট্ট মেয়েটার কথা একটাবার চিন্তা করো, আমার অনেক দোষ থাকতে পারে, কিন্তু এই মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে কেন এই মেয়েটা শুধু শুধু কষ্ট পাবে? প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো। ইভা রাগান্বিত স্বরে বলল, দেখো মুন্না, এরপর যদি আমাকে এভাবে বিরক্ত করো তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এই বলে ইভা হনহন করে চলে গেল। মুন্না প্রিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইল। ইভা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় ইভার মা ইমা বেগম এসে ইভার পাশে বসে বলল, ইভা মা, আমি বলছিলাম কি, তুই মুন্নার বিষয়টা আরেকটু ভেবে দেখ, বাবু থেকে মুন্না কিন্তু কোনো অংশেই কম নয়, তাছাড়া এখানে একটা তোর মেয়ে আছে। মা, তোমাকে কতদিন বললাম তুমি মুন্নার বিষয় নিয়ে কোনো কথা বলবে না আমার সাথে। ও, বুঝতে পেরেছি, আমি তোমাদের বোঝা হয়ে যাচ্ছি, তাই তো? ঠিক আছে মা, নো প্রবলেম, আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। বলেই
ফোনটা হাতে নিয়ে বাবুকে ফোন করতে লাগলো। ইমা বেগম বলল, দেখ মা, আমি তোকে যেটা বোঝাতে এসেছি সেটা বোঝাতে পারিনি, আর তুই যেটা বুঝতে পেরেছিস সেটা আমি তোকে বোঝাতে চাইনি। আমি তোর কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি প্রিয়ার কথা। ইভা মায়ের কোনো কথা না শুনে বাবুর সাথে কথা বলে যাচ্ছে। ইমা বেগম বুঝতে পেরেছে এখন আর কোনো কথা বলে লাভ হবে না। সে যেটা বুঝেছে সেটাই ঠিক, বাকি সব ভুল। বাবুর সাথে ফোনে কথা বলা শেষ করে সোফা থেকে উঠে ইভা তার রুমের দিকে চলে গেল। ইমা বেগম আর কিছু না বলে বসে টিভি দেখতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল বাবু। বাবু দরজা খুলে দেখতে পেল ইভা একটা ব্রিফকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো হঠাৎ করে তুমি? ইভা বলল, আমি একেবারে সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। ইভার মুখে এমন কথা শুনে বাবু স্বাভাবিক হয়ে বলল, এসো ভেতরে এসো। বাবু ইভাকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল। মুন্না কলিং বেল দিতেই দরজা খুলে দিল ইমা বেগম। মুন্না ইমা বেগমকে সালাম দিয়ে বলল, ভালো আছেন মা? ইমা বেগম গম্ভীর গলায় বলল, কি করে ভালো থাকি বাবা, বলো, মেয়েটাকে এই অবস্থায় রেখে। বাই দা ওয়ে, প্রিয়াকে নিয়ে আসলে না? বোনটাকে দেখার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে। না মা, ওর মাকে দেখার পর বাসায় কি অসুস্থ হয়ে যায়, কয়েকদিন কিছুই খেতে চায় না, তাই নিয়ে আসিনি। এসো বাবা ভেতরে এসো। মা, ইভা কোথায়? তুমি ভেতরে এসে বসো, আমি ইভাকে ডেকে দিচ্ছি। মুন্না ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ইমা বেগম ইভাকে ডাকার জন্য এবার বেডরুমের দিকে চলে গেল। মুন্না ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় ইভা এসে মুন্নার পাশে সোফায় বসে বলল, কাগজপত্র সবকিছুকে নিয়ে এসেছো? মুন্না একটা কাম টি টেবিলে রেখে বলল, হ্যাঁ নিয়ে এসেছি। তুমি কি সাইন করে দিয়েছো? মুন্না মাথা নাড়িয়ে না করলো। ইভা একটু ধমকের সুরে বলল, তাহলে কেন এসেছো? মুন্না কোনো কথা না বলে খাম থেকে কাগজটা বের করে আবারও টি টেবিলের উপর রাখলো। পকেট থেকে কলমটা নিয়ে মুন্না এবার চোখের পানির দিকে তাকিয়ে বলল, ইভা, তোমার রাগ আর অভিমানের কাছে আমি হেরে গেলাম। আমি অনেক চেষ্টা করে চেয়েছিলাম আমাদের সম্পর্কটা টিকে থাকুক, চেয়েছিলাম আমাদের মেয়ের জীবনটা যেন সুন্দর হয়। আমি নিজে যতটা হতভাগা মনে করি তার থেকেও বেশি হতভাগা আমার এই মেয়েটা, যে কিনা তার মা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত আজ। মুন্নার কথা শেষ হতে না হতেই ইভা বলল, তুমি সাইনটা করে দিলে আমি বের হব। একটু আগে আমি বাসায় এসেছি, যে কাজটা তুমি আরো 3 মাস আগে করার কথা ছিল সেটা আজকে করতে এসেও তুমি টাইম ওয়েস্ট করছো। মুন্না আর কোনো কথা না বলে হাতটা শক্ত করে ডিভোর্স লেটারে সাইন করে এক নিঃশ্বাসে রুম থেকে বেরিয়ে আসলো। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে ইভা খুবই আনন্দিত হয়ে বাবুর রুমে যখন প্রবেশ করবে ঠিক তখনই ভেতর থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। থমকে দাঁড়ালো ইভা। চুপি চুপি দরজার পর্দাটা সরিয়ে ইভা দেখতে পেল বাবু আর সাইফুল বসা। আরো একটু কৌতূহল নিয়ে তারা কি কথা বলছে শোনার জন্য কান পাতলে ইভা। সাইফুল বলল, বন্ধু, আজ না হয় কোনোভাবে চালিয়ে দিলাম, কিন্তু কাল কি করব? বাবু বলল, কাল থেকে আমাদের ইভা রানী আমাদের মনোরঞ্জন করবে, তুই কোনো টেনশন নিস না। সাইফুল বলল, ইভা? ইভা আবার কোনটা? বাবু বলল, 3 বছর ধরে ইভার পিছনে লেগেছি, অবশেষে আজ সাকসেস। মিনিমাম 6 মাস তুই আর আমি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে পারবো, তারপর না হয় পুতুলের মতো তাকেও দুবাই কোনো একটা হোটেলে ট্রান্সফার করে দিব। সাইফুল বলল, আজ তাহলে উঠি, আমার আবার এই মাসে 5টা মেয়ের টার্গেট দিয়েছে বস, যদি দিতে না পারি তাহলে সমস্যায় পড়ে যাব। বলে সাইফুল ফ্রেশ হবার জন্য বাথরুমের দিকে চলে গেল। বাবু আর সাইফুলের কথা শুনে ইভা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। হাতে থাকা ডিভোর্স লেটারটার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল ইভা। ইভার কানে ভেসে আসতে লাগলো মুন্নার সেই কথাগুলো। ছোট বোন রোশনিয়ার মা ইমা বেগমের কথাগুলো ইভার মনের ভেতর ঝড় তুলছে। চোখের সামনে ভেসে আসছে তার পেটে জন্ম নেওয়া মেয়েটার মায়াবী মুখটা। কতটা পাষাণ হৃদয়ের অধিকারী ছিল ইভা আজ সে বুঝতে পারছে। এখন যে আর কিছুই করার নেই, পেছনে ফিরে যাবার আর কোনো সুযোগ নেই, কারণ ইভার পেটে বড় হচ্ছে বাবুর সন্তান। ইভা অনেক চিন্তা করে দেখলো তার সামনে দুটো পথ খোলা আছে। একটা হলো বাবুর সাথে তার বন্ধু বান্ধবদের মনোরঞ্জন করা কিংবা দুবাইয়ের কোনো হোটেলে বাকিটা জীবন পার করে দেওয়া, আর আরেকটা পথ হলো আত্মহত্যা। সম্মানিত দর্শক, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়, যা এই গল্পটির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। তাই আমি মনে করি যে যেখানে আছেন, যেভাবেই আছেন, এই জায়গাটাকে মেনে নিয়ে জীবন পরিচালনা করাটাই বুদ্ধিমানের কাজ। গল্পটির রচনায় মোশাররফ হুসাইন মৃদুল, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন।